মা, এই একটি শব্দ শোনার জন্য প্রত্যেক গর্ভবতী নারীর ৩৬ বা ৪০ সপ্তাহ পর্যন্ত অনেক প্রতীক্ষায় সময় পার হতে থাকে। সুস্থ ও শারীরিকভাবে পরিপূর্ণ শিশুর পৃথিবীতে আগমনে আনন্দিত হয়ে ওঠে পুরো পরিবার। আর তা তখনই সম্ভব হয় যদি একজন মা নিজে সুস্থ থাকেন। প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রজন্মর কথা অনুষ্ঠান থেকে জানাচ্ছি শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রতি রবিবার সকাল ১১:৩০ প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM ১০০.৮ মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আমাদের আজকের পর্বে রয়েছে গর্ভবতী মায়ের খাবার ও যত্ন। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, রেডিওতে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার FM ১০০.৮ মেগাহার্জে। আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে অনলাইনে শুনতে পারবেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, প্রত্যেক নারীর জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হল মা হওয়া। মা যে ধরনের খাবার খায় তার উপর নির্ভর করে একটি শিশুর মস্তিষ্ক, হাত, চোখ, নাক, মুখ এবং সকল অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে। ধীরে ধীরে মায়ের ভেতরে শিশুটির প্রাণের সঞ্চার হয়, তারপর পৃথিবীতে আসে। তাই অনাগত শিশুর নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে পরিবারের সবাই মিলে বিশেষ যত্ন নিতে হবে গর্ভবতী মায়ের। মা হওয়ার স্বপ্নে বিভোর থেকে এই পুরো সময়টা কিভাবে অতিক্রম করেছেন তা নিয়ে আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি সাবরিনা নূর, গাইনি বিশেষজ্ঞ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উখিয়া, কক্সবাজারের সাথে অভিজ্ঞতা এবং মতামত বিনিময় করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ৬ জন মা বাবা। প্রিয় শ্রোতা, আজকের পর্বে আমরা শুনব গর্ভবতী মায়ের খাবার ও যত্ন। এখন আমি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি ডক্টর সাবরিনা নূরকে আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে আলোচনা শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটু কথা বলবো গর্ভকালীন মায়ের খাবার ও যত্ন নিয়ে। আপনাদের কাছ থেকেই শুনবো গর্ভকালীন সময়ে আপনারা কেমন ছিলেন, কি খেয়েছেন, কি সমস্যার সম্মুখীন হয়েছেন, সেগুলো নিয়ে একটু শুনবো আর কি আপনাদের কাছ থেকে। আচ্ছা, আর যদি আমার কিছু বলার থাকে তাহলে হয়তো আমি কিছু যোগ করব। আচ্ছা, প্রথমে একজন মায়ের কাছ থেকে শুনতে চাইবো গর্ভকালীন সময়ে ওনার অভিজ্ঞতাটা কেমন ছিল, খাবার দাবারের ব্যাপারে উনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা ওই সমস্যার সমাধানের জন্য ডাক্তার ওনাকে কী কী পরামর্শ দিয়েছিলেন। হ্যাঁ আপা, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। আমি বর্তমানে 2 জন বাচ্চার মা। প্রথম বাচ্চার যখন কনসিভ করি তখন আমাকে অনেক কিছু গ্রামের বাসায় নিষেধ করা হয়েছিল, যেমন কি বেশি ফলমূল খাওয়া যাবে না, এটা বলা হয়েছিল। প্রথম যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছে ডাবের পানি খাওয়া যাবে না, বাচ্চার চোখ হয়ে যাবে। জালের মধ্যে একটা কি একদম ঝাল একটা মরিচ, ওইটা খেতে দিত না। তারপরে ওই যে লাউ শাক খেতে দিত না, এগুলো মনে আছে আমার। কেন লাউ শাক কি একটা যেন বলছিল, লাউ শাক আমি শেষ পর্যন্ত খাইনি। আর উঁচুতে কাজ করতে দিত না, মানে নিচুতে বসে কাজ করতে, বাচ্চা নাকি নর্মাল ডেলিভারি হবে। তারপর আমি একটা ঝুঁকির মুখে, মানে অনেক কষ্টের মধ্যে আমি প্রথম বাচ্চাটা আমি হোম ডেলিভারি করাইছিলাম। কিন্তু পরে যখন দ্বিতীয় বাচ্চা নিছি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি ডাক্তারের পরামর্শ নিছি। ডাক্তার খাবারের মধ্যে অনেক কিছু, ডাক্তার সবসময় আমার একটু বমি বেশি হয়, খাবার একটু তারা খাবার তেমন খাইতে পারি না বমির জন্য। খাবার না খেলে ওজনটা কমে যেত, তাহলে ঘন ঘন খাইতে বলতো। আর জুস বেশি খেতে বলতো আমাকে। ওজন বাড়ানোর জন্য আমি দুধ, ডিম এগুলো খাইছিলাম, আয়রনযুক্ত খাবার খাইছিলাম। সম্পূর্ণ উল্টা হয়ে গেছে আমার। আর উঁচু উপরতে বসে কাজ করতে হতো এবং সম্পূর্ণ ডাক্তারের পরামর্শ নিয়েছি। আর দ্বিতীয় বাচ্চাটা আমার হাসপাতালে ডেলিভারি হয়েছে। এ হচ্ছে আমার অভিজ্ঞতা। হ্যাঁ, এখন আমরা একজন বাবার কাছ থেকে শুনতে চাইবো যে গর্ভকালীন সময়ে ওনার স্ত্রীর কি কি সমস্যা হয়েছিল। হ্যাঁ, বাবার কাছ থেকে একটু শুনতে চাইবো। আমিও 2 সন্তানের জনক। আমার ওয়াইফ যখন প্রথম কনসিভ করে তখন বিভিন্ন ধরনের সমস্যার ফেস করে।
বিশেষ করে যখন ডেলিভারির সময় খুব ঘনিয়ে আসছিল তখন তার হঠাৎ করে খিঁচুনি হয়ে গেছিল। এখন আমি ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম। ডাক্তার বিভিন্ন ধরনের আমাকে সহযোগিতা করেছেন বা পরামর্শ দিয়েছেন তাকে কিভাবে কাজ করাইবো বা কী কাজ করতে দেবো কী কাজ করতে দেবো না, কোনো প্রকার ভারী কোনো কাজ করতে একেবারে নিষেধ করেছেন। আমি যতটুকু পারি তাকে সহযোগিতা করেছি এবং খাবারের দিক দিয়ে আমি যখন বাজারে যাইতাম তার জন্য বিভিন্ন ধরনের শাকসবজি আমি নিয়ে আসতাম, বিশেষ করে ছোটো মাছ, কাচকি বা মলা ডেলা আমাদের বাসায় যেগুলো ভুলি আর কি, এই সমস্ত খাবারগুলো আমি নিয়ে আসতাম, ফলমূল নিয়ে আসতাম। প্রথম ডেলিভারির সময় আসলে খুব ভয়ও পেয়েছিলাম। তার এমন অবস্থা হয়েছিল বাচ্চার সংখ্যাটাই রিস্কি হয়ে গেছিল আর কি। তবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় বাচ্চার যখন জন্ম দেয় তখন আমি একেবারে প্রথম থেকেই ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং আগেই বলে দিয়েছি প্রথম বাচ্চার সময় আমার ওয়াইফের কি একলামশিয়ার প্রবলেম ছিল এবং ডাক্তার আমাকে সেভাবেই প্রথম থেকে উনি নোট করে নিয়েছেন। এটা আমি যেই ফিজিশিয়ানের কাছে গিয়েছিলাম উনি নোট করে নিয়েছেন এবং প্রায় প্রতি মাসেই কি উনি আমাকে চেক আপ করানোর জন্য বলেন এবং পরামর্শ দিয়েছেন সুস্থভাবে যদি বাচ্চা ডেলিভারি করাতে হয় ডাক্তারের নিয়ম যেগুলো বলে দিয়েছেন সেগুলো মতো কি কাজ করতে হবে এবং ফলমূল বেশি করে খাওয়াইতে হবে। পানির পরিমাণটা একটু বাড়াই দিতে বললেন। একটা সাজেস্ট করে দিয়েছিলেন একটা দুধ রেগুলার খাওয়ানোর জন্য এবং উনি আয়রন জাতীয় ট্যাবলেট এবং আরও বিভিন্ন যেগুলো প্রয়োজন সে ওষুধগুলো দিয়েছেন। আর ভারী কাজ টোটালি নিষেধ করেছেন, তবে স্বাভাবিক চলাফেরা করার জন্য উনি কি পরামর্শ দিয়েছিলেন। এটাই আমার দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। আমার দেশের বাড়ি চট্টগ্রাম, তো আমার চাকরির জন্য আমি এখানেই থাকতাম। যখন আমার প্রথম বাচ্চা পেটে আসে তখনই আমি এখানে রামু উপজেলা মহিলা হোস্টেলে থাকতাম। আমি সম্পূর্ণ একাই ছিলাম এবং মহিলা হোস্টেলেও কেউ ছিল না, যে কারণে আমার সমস্ত সেবা আমি নিজেই করেছি, এমনকি বাজার করা থেকে শুরু করে সব আমি করতাম। আমি প্রথম 3 মাসের দিকে আমার একটু বেশি দুর্বল অবস্থা এবং এমনকি রক্তশূন্যতা এই জাতীয় হয়ে আসছিল। তখন আমার কলিগ আমাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। আমার কলিগদের সহযোগিতা, উনি প্রতিবার ডাক্তারের কাছে যাওয়ার সময় আমার একজন স্কুলের কলিগ যিনি আমাকে নিজের বোনের মতো করে দেখে উনি প্রতিবার চিকিৎসকের কাছে নিয়ে যেতেন এবং পাঠাইও দিতেন এভাবে। তো আমি এই খাবার দাবার মোটামুটি আমার জানা মতো আমি ভালোভাবেই সব কিছু খেতাম, ওই ডিম, দুধ, তারপর ফলমূল, শাকসবজি আর জাতীয় খাবার। যেহেতু আমি একা ছিলাম, ওই উপজেলা কমপ্লেক্সে সব ভাবিরা আসতেন, ওনারা আমাকে বিভিন্ন রকম অনেকে অনেক নিষেধও দিতেন, আবার অনেকে অনেক রকম নিয়মকানুন বলতেন। তো সবাই মোটামুটি আমি প্রথম দিকে যখন খেতে পারতাম না, আমার পাশের একজন ভাবি উনি আমাকে রান্না করেও দিতেন। উনি রান্না করে নিয়ে আসতেন, কারণ আমি রান্না করতে পারতাম না। যখন ভাত রান্না করতাম, ভাতের যখন প্রথম ফুটতে যে ঘ্রাণটা ওটা আসতো তখনই আমার বমি আসতো। তো তখন উনি আমাকে রান্নাই বন্ধ করে দিয়েছিলেন, উনি নিজে রান্না করে এনে দিতেন, আমি খেতাম। আর আমার কলিগদের সহযোগিতা ছিল চিকিৎসকের কাছে যাওয়া আসায়। এবং একেবারে শেষের দিকে আমি মায়ের বাড়িতে চলে গেছিলাম, দেশের বাড়িতে। ওখানে আমার চট্টগ্রাম মেডিকেলে সিজার হয়েছে। সিজারের মাধ্যমে আমার প্রথম সন্তানটা একদম সুস্থভাবে ডেলিভারি হয়েছে। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আমরা আপার কথা শুনলাম। আমরা এখন একজন বাবার কাছে যেতে চাই, একজন বাবার গল্প শুনতে চাই। হ্যাঁ, উনি যদি একটু কিছু বলেন। ভাই, আপনি যদি কিছু বলেন। আমার ওয়াইফকে আমি সবসময় হাসপাতালে নিয়ে যেতাম, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যা যা বলতো তাই করা হতো আর কি। এমনি তো মেজর কোনো সমস্যা তো হয় নাই, নর্মাল ডেলিভারি হয়েছে, 3টা বাচ্চা আমার। সব কিছু ডাক্তারের পরামর্শ নিয়ে করা হতো আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে হচ্ছে আপনি পুরা স্ত্রীর গর্ভকালীন পুরাটা সময়ই আপনি ডাক্তারের পরামর্শে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেছেন, ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই করেছেন। আমরা 2জন আপা এবং 2জন ভাইয়ের কথা শুনলাম। এখন আমি আমার নিজের কথা বলি, আমি আমার রুগীদের দেখে দেখে আমার এক্সপিরিয়েন্সের কথা একটু বলি। সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। একজন আপা কিন্তু একটু বলেছেন যে কিছু খাবারের ব্যাপারে কিছু বাধা দেয় আর কি।
যেটা আসলে কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই। যেমন এই যে উনি বললেন ডাবের পানি খেতে মানা করে। কিন্তু আমি কিন্তু রুগীকে বলেই দেই, যেমন প্রথম 3 মাস রুগীর খুব বমি হয়, খেতে পারে না। আমি কিন্তু আমার প্রেসক্রিপশনে লিখেই দেই ডাবের পানি খাবেন, খাবার স্যালাইন খাবেন। কারণ ওই সময়টা অনেক দুর্বল লাগে। ওই সময় আপনি দেখবেন একটু খাবার স্যালাইন খেলে, ডাবের পানি খেলে কিন্তু অনেক আরাম ফিল হয়। আর যে একটা ভুল ধারণা আছে যে বাচ্চার চোখে সমস্যা হয়, এটা বলেছিলেন বোধহয়। এরকম আসলে কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো কিছু আমার জানা নাই। কোনো বইপত্রে বা কোথাও কোনো রেফারেন্স আমি কখনো কিছু পাইনি, বা আমি এটা কখনো শুনিও নি। আমি আজকে প্রথম শুনলাম যে ডাবের পানি খেতে মানা করে। একটা খুব প্রচলিত ধারণা যেটা আমাদের রুগীরা প্রায়ই এসে বলে, সেটা হচ্ছে পাকা কলা খেতে মানা করে, যে পাকা কলা খেলে ঠান্ডা লাগে। কিন্তু পাকা কলার সাথে আসলে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নাই। বরঞ্চ যেসব রুগী, যেমন একজন আপা বললেন যে ওনার রক্তশূন্যতা ছিল, উনি ঠিকমতো খেতে পারতেন না, উনি একা একা থাকতেন। হ্যাঁ, রক্তশূন্যতার জন্য কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে একটা পাকা কলা। যেই রুগীগুলো রক্ত কম থাকে, রক্ত স্বল্পতা থাকে, তাদেরকে কিন্তু আমরা মুখে বলে দেই, অনেক সময় লিখেও দেই যে প্রতিদিন একটা করে কলা খাবেন। হ্যাঁ, ডিম খাবেন, দুধ খাবেন, সেসব যেমন জরুরি, তেমন কিন্তু সাথে একটা কলা খাওয়া খুবই জরুরি। কারণ কলা হচ্ছে খুব ভালো একটা আয়রনের সোর্স। মানে প্রতিদিন যদি কোনো রুগী কলা খেতে পারে, তাহলে কিন্তু তার আর এই রক্ত স্বল্পতার এই ঘাটতিটা হয় না। পরবর্তীতে যে রক্ত দেওয়া, হ্যাঁ, এইসব ঝামেলার সম্মুখীন কিন্তু সেই রুগীকে হতে হয় না। আচ্ছা, আরেকটা খুব সাধারণ কথা, সেটা হচ্ছে যে মা যদি বেশি খায় তাহলে বাচ্চা অনেক মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে না, তখন সিজার লাগবে। এটা হচ্ছে একদম সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বাচ্চার যতটুকু লাগবে, হ্যাঁ, সেটা কিন্তু ও মায়ের কাছ থেকে নিয়েই নিবে। ঠিক আছে? বাচ্চার কিন্তু ঘাটতিতে থাকবে না, ঘাটতিতে পড়বেন হচ্ছে মা। এই যে ডেলিভারির সময়টা এবং ডেলিভারির পরবর্তী সময়, এই যে একটা মাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, মার শরীর যদি সেটার জন্য প্রিপেয়ার না থাকে, মানে প্রস্তুতি যদি না থাকে, তাহলে কিন্তু এর পরবর্তীতে মাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন দেখা যায় যে ডেলিভারির সময় আমরা তো সবাই জানি অল্প একটু কিন্তু রক্তপাত সবারই হয়। হ্যাঁ, যেসব রুগী রক্ত স্বল্পতার মধ্যে থাকে, এই এতটুকু রক্তপাতের ব্যাপারটা কিন্তু ওনারা নিতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে এই অল্প একটু সমস্যার জন্য অনেক বড় সমস্যা তৈরি হয়। দেখা যায় রক্ত দিতে হচ্ছে, হ্যাঁ, অনেক সময় রুগীর হার্টের সমস্যা হয়ে যায়, রুগীকে আইসিইউতে নিতে হয়, সিসিইউতে নিতে হয়। মানে একটা ছোট সমস্যার জন্য অনেক বড় সমস্যা হয়ে যায়। হ্যাঁ, সেজন্য আমরা প্রথম থেকেই রুগীদেরকে বলি যে আপনারা খাবেন, বেশি বেশি করে খাবেন। এখন তো আপনি একা না, আপনার সাথে আরও একজন মানুষ আছে। তাহলে আপনি আগে যা খেতেন তার সাথে এখন বাড়তি খেতে হবে, এটা তো একটা কমন ধারণা। যেমন যাদের দুটো বাচ্চা থাকে, তাদেরকে কিন্তু আমরা বলি যে আপনি আরেকটু বাড়ায় খাবেন, কারণ আপনি এখন 3 জন, তাহলে সেই হিসেবে আপনাকে খেতে হবে। আপনার খাওয়ার সাথে বাচ্চার ছোট হওয়া, মোটা হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। বরঞ্চ ডেলিভারির পরবর্তীতে দেখবেন যদি একটা ছোট বাচ্চা হয়, একটা 2 কেজির বাচ্চা, সে বাচ্চাকে বাঁচাতে কিন্তু দেখা যায় আমাদের হিমশিম খেতে হয়। বাচ্চাকে ওই যে স্ক্যানুতে রাখতে হয়, বাচ্চাকে কাচের ঘরে রাখতে হয়। হ্যাঁ, তখন কিন্তু খরচ, আমাদের ঝামেলা আরও অনেক বেশি বেড়ে যায়। কিন্তু যে একটা বাচ্চা পরিপূর্ণভাবে সুস্থ বাচ্চা হয়, 3 কেজি, হ্যাঁ, 3 কেজি, 3.5 কেজি যে বাচ্চাটা হয়, সে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো কিন্তু অনেক ভালো থাকে। পরবর্তীতে কিন্তু মাকে আর এত কষ্ট করতে হয় না। হ্যাঁ, দেখা যায় আজকে সকালে ডেলিভারি হয়েছে, সন্ধ্যাবেলায় বাচ্চা বাসায় চলে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে মা বাসায় চলে যাচ্ছেন, যে বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে। তাহলে এই যে একটা আমাদের ভুল ধারণা যে মা বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে এবং বাচ্চার নর্মাল ডেলিভারি হবে না, এটা একদমই ভুল। হ্যাঁ, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর মা বেশি খেলে মায়ের ডায়াবেটিস হবে বা মায়ের রক্তচাপ হবে, এটাও হচ্ছে একদমই ভুল ধারণা। ঠিক আছে? মায়ের বেশি খাওয়ার সাথে ডায়াবেটিস বা রক্তচাপ হওয়ার কোনো সম্পর্ক না, এখানে আরও অনেকগুলি কারণ থাকে। আচ্ছা, আরেকটা খুবই জরুরি ব্যাপার হচ্ছে পানি। যেটা আমাদের আলোচনায় উঠে আসে নাই, সেটা হচ্ছে পানি খেতে হবে। এটাও কিন্তু আমরা মাকে বলি যে অন্ততপক্ষে 3 থেকে 3.5 লিটার পানি সারাদিনে অবশ্যই খেতে হবে। গর্ভবতী মায়ের খাবার তালিকায় প্রচুর পরিমাণে ফল ও সবুজ শাকসবজি থাকা প্রয়োজন। এই খাবারের পাশাপাশি দুধ, ইসবগুল, চিয়া সিড এগুলো হজমে সাহায্য করে আর কষা পায়খানা থেকে মুক্ত রাখে। আবার কিছু খাবার আছে যা গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর, যেমন কাঁকড়া, কাঁচা দুধ, কাঁচা মাংস, আনারস, কাঁচা বা আধা সিদ্ধ মাছ, কাঁচা ডিম, অতিরিক্ত চা, কোমল পানীয়, চকলেট এগুলো না খাওয়াই ভালো। এই ধরনের ক্ষতিকর খাবার নিয়ে এখন আমি আপনাদের কাছ থেকে একটু শুনবো আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল। আচ্ছা, প্রথমে আপা আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, গর্ভকালীন সময়ে কোন ধরনের খাবারে শিশুর ক্ষতি হতে পারে, এটা আপনি কোথা থেকে জেনেছেন, কি ধরনের খাবারের কথা আপনি শুনেছেন? আবার অনেক সময় আমরা দেখি গর্ভকালীন সময়ে অনেক বেশি বমি হয় বা পায়খানা কষা হয়, এ ধরনের সমস্যার সমাধান করতে আপনি তখন কি ধরনের খাবার খেতেন? গর্ভকালীন সময়ে ক্ষতিকর বলতে
আমি একটা ফলের কথা বলবো, সেটা হচ্ছে আমার আনারস। আর অন্য কোনো ফল সম্পর্কে দ্বিতীয়বার আমার কোনো অভিজ্ঞতা হয় না। দ্বিতীয় সব ধরনের ফলমূল খাওয়া হয়েছে, শুধু আনারসটাই করা হয়েছিল। আর সব কিছু ভালো করে সিদ্ধ করে খেতে বলা হয়েছিল। তারপর আপনার গ্যাস্ট্রিকের যদি সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়, তখন আমাকে ইসবগুলের বসিয়ে এটা দেওয়া হয়েছিল। এরপর গ্যাসের কিছু ওষুধ দেওয়া হয়েছিল। বেশি বেশি পানি খেতে পরামর্শ দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আমরা এখন একজন বাবার কাছে যেতে চাই, একজন বাবার কথা শুনতে চাই, যে এরকম ক্ষতিকর খাবার সম্পর্কে আপনার কিরকম অভিজ্ঞতা ছিল। ক্ষতিকর খাবার সম্পর্কে আসলে গ্রামের মধ্যে অনেক মুরব্বীরা আছেন, বিভিন্ন কিছু খাবার যেগুলো আসলে খাবার খুব জরুরি, সে সমস্ত অনেক খাবারও কিন্তু নিষেধ করতেন। এটা খাইলে ওই অ্যালার্জি জাতীয় কিছু হবে, ওইটা খাইলে এরকম হবে। যেমন আমার আপা একজন বলেছেন কাঁচা আনারস, তারপরে বেশি টক জাতীয় খাবার, তারপরে আবার ওই ক্ষতিকরের মধ্যে আপনার অতিরিক্ত চা, তারপর কোমল পানীয়, এ সমস্ত খাবার প্রায় সময় গর্ভবতীদের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। আচ্ছা, এই সময় বিশেষ করে গর্ভকালীন প্রথম 3 মাস অনেকের অনেক বেশি বমি হয়, আবার অনেকের অনেক কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। এই সমস্যা সমাধান করার জন্য কি কি ধরনের খাবার খেতেন আপা? আপনার কাছ থেকে যদি একটু শুনি, ওই সময়টাতে সমস্যা সমাধানের জন্য আপনি কি করতেন? আমি কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে তরল জাতীয় খাবার, শাক সবজি, ফলমূল আর বেশি করে পানি খেতাম। আমার ডাক্তারও আমাকে পরামর্শ দিয়েছিল। এবার একজন বাবার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, এইসব সমস্যা সমাধানে আপনার স্ত্রীকে কি ধরনের খাবার খেতে দিয়েছিলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অথবা আপনারা নিজেরা? এটা যদি একজন বাবা একটু বলতেন। আমি 4 সন্তানের বাবা। প্রথম সন্তান যখন মায়ের পেটে হয়, তখন তেমন আমার পরিবারের বমির ভাব ছিল না। 2-3 মাস পর ডাক্তারের সাথে দেখা করি। ডাক্তার কিছু আয়রন ট্যাবলেট আর ক্যালসিয়ামের ব্যবস্থা দেন। 5-7 মাস পরে আবার একবার দেখা করি, ঠিক তখন এগুলো কন্টিনিউ চালাইতে দেন। চালানোর পরে আমার পরিবারটা অন্যরকম ছিল। বিভিন্ন মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, তেমন আমার পরিবারের কোনো সমস্যা কোনো দিনও দেখা দেয় নাই। এটা আল্লাহর মেহেরবানি। প্রথম বাচ্চা আবার যখন ডেলিভারির সময় হয়, তখন হসপিটালে নিয়ে ডেলিভারি করি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার অভিজ্ঞতা তো খুবই ভালো মনে হচ্ছে। ওনার কোনো সমস্যা হয় না, এটা তো খুবই ভালো কথা। হ্যাঁ, সেটাই, আলহামদুলিল্লাহ। এটা অনেকেরই হয়, আবার অনেকের হয় না, হয় নাই, সেটা তো খুবই ভালো কথা। অনেক ধন্যবাদ আপনাকে। একজন গর্ভবতী মায়ের খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়াটাও খুব জরুরি। প্রতিদিনের খাবারের তালিকায় যেমন আয়রন, ফলিক অ্যাসিড, আয়োডিন এসব সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে। তবে খুব জরুরি হচ্ছে খাবার আগে ফল, শাকসবজি এগুলো ভালো মতো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আয়োডিনের অভাবে দেখেন মায়ের, শিশু দুজনেরই বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এই সময়ে কোনো ভারী কাজও করা যাবে না, যেমন ধরেন টিউবওয়েল চাপা, কাপড় ধোয়া, ভারী জিনিস তোলা, এগুলো কিন্তু একদমই করা যাবে না। হ্যাঁ, কিন্তু দেখা যায় আমাদের মায়েদের প্রতিদিনে এগুলো করতেই হয়, প্রাত্যহিক জীবনের অংশই হচ্ছে এসব কাজ। হ্যাঁ, এখন আমরা একটু শুনবো, মা বাবা দুজনের কাছেই শুনবো একজন গর্ভবতী মায়ের পুষ্টি এবং নিরাপদ খাবার এইসব নিশ্চিত করতে পরিবারের সব সদস্যের সহায়তার প্রয়োজন হয়। এই সময়ে একজন মাকে তার পরিবারের অন্যান্য সবাই কিভাবে সাহায্য করেছেন ওনার প্রাত্যহিক কাজে এবং খাবার দুটোর ব্যাপারেই। এটা আমি একজন আপার কাছ থেকে একটু শুনবো। আপা, আপনি যদি আপনার অভিজ্ঞতাটা একটু বলতেন আমাদেরকে। গর্ভকালীন সময়ে আমার প্রতিদিনের কাজে সহযোগিতার জন্য, যেহেতু আমি একা ছিলাম, একজন কাজের মহিলা ছিলেন, উনি আমাকে কাজে সহযোগিতা করতেন। আর খাবারের যে তালিকা, ওই তালিকায় আমার প্রতিদিন ডিম এবং দুধ, আর আমার চিকিৎসক আমাকে বলেছিলেন কমলা খাওয়ার জন্য। কমলা, দুধ, ডিম এগুলো ছিল। আর শাকসবজি, ফলমূল, ডাবের পানি এগুলো নিয়মিতই খাবার ছিল। আর মাংসটা কম, মাছটা বেশি ছিল, তরল খাবার ছিল। অনেক ধন্যবাদ আপা আপনাকে। এখন একজন বাবার কাছ থেকে একটু শুনতে চাইবো, আপনার ভূমিকাটা কেমন ছিল স্ত্রীর খাবার এবং স্ত্রীর কাজ, হ্যাঁ, দুটোর ব্যাপারেই আপনি কেমন সহযোগিতা করেছেন, একজন বাবা যদি একটু বলতেন। আসলে প্রথম বাচ্চা কনসিভ হওয়ার সময় আমার ওয়াইফের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজের মধ্যে সহযোগিতা করেছি। পর্যাপ্ত পরিমাণ ঘুমের ব্যবস্থা করেছি, ঘুম যাতে ঠিকঠাক মতো হয়। এরপরে খাবারের প্রতি মনোযোগী ছিলাম। বিশেষ করে ডাক্তার যে সাজেশন দিয়েছিল এই দুধ,
ওটা নিয়ে আসতাম। তারপরে বাজার থেকে ফলমূল বিভিন্ন ধরনের একটু ওই আমলকি খেতে চাইতো, ওটা নিয়ে আসতাম। আর শাকসবজি আমি বেশি করে আনতাম। এরপরে একটা সমস্যা যেটা দেখা দিয়েছিল, এটা ডেলিভারির পরে কোষ্ঠকাঠিন্য, কষা পায়খানার সমস্যা ওর বেশ কিছুদিন ছিল। পরামর্শ নিয়েছি ডাক্তারের, শাকসবজি এবং একটা আপনার ওই ডাক্তার একটা ওষুধের দিয়েছিলেন, একটা সিরাপ দিয়েছিলেন, ওটা খাওয়াইতাম। মোটামুটি আল্লাহ রহমতে সমস্যার সমাধান হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের। আমরা একজন মা আর বাবার কথা শুনলাম। একজন মা, উনি কর্মজীবী ছিলেন, একা একা থাকতেন, ওনার সাহায্যকারী মহিলায় ওনাকে সাহায্য করেছেন। আর একজন বাবা বললেন উনি কিভাবে ওনার স্ত্রীকে গর্ভকালীন সময়টাতে কিভাবে যত্ন নিয়েছেন, কিভাবে ওনার কাজকর্মে সাহায্য করেছেন। খুবই ভালো লাগলো ওনার কথা শুনে। আসলে একজন মা যখন গর্ভবতী হন তখন আসলে ওনার অনেক বাড়তি যত্ন লাগে। হ্যাঁ, শুধু খাবার না, সব দিক দিয়ে একটা মানসিক একটা শান্তির একটা ব্যাপার থাকে। সেটা কিন্তু একটা পরিবার ছাড়া উনি কোথাও পাবেন না। হ্যাঁ, এবং পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু স্বামী। স্বামী যদি ওনাকে এই সাহায্য সহযোগিতা করেন, তাহলেই কিন্তু উনি এই মানসিক শান্তিটুকু পাবেন। ঠিক আছে, সবারই উচিত একজন গর্ভবতী মায়ের জন্য এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া। আমরা এখানে আপনাদের সাথে আলাপ আলোচনা করে অনেক কিছু জানতে পেরেছি। ছোট ছোট ভুল ধারণাগুলাও উঠে এসেছে। আমি আশা করব আমরা এই ভুল ধারণাগুলো থেকে বের হয়ে আসব। ইনশাল্লাহ একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক সন্তান পৃথিবীতে আসবে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাবরিনা নূর, গাইনি বিশেষজ্ঞ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উখিয়া, কক্সবাজার। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অতিথিবৃন্দের সাথে সারগর্ভ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি ডক্টর সাবরিনা নূর, গাইনি বিশেষজ্ঞ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উখিয়া, কক্সবাজার। আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত সকল অভিভাবক এবং সম্মানিত শ্রোতাবৃন্দ সবাইকে। ডক্টর সাবরিনা নূর, এবারে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এ বিষয়ে করণীয় ও কিছু পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখন অনেক কথাই শুনলাম। আমরা আসলে সবাই এখন অনেক সচেতন, সবাই অনেক কিছু জানি। তারপরেও কিছু কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে। আমাদের আলোচনার মধ্যে অনেকখানি উঠে এসেছে কিছু খাবারের কথা। যেমন একজন আপা স্পেসিফিক্যালি বললেন যে আনারস, উনি এখন পর্যন্ত আনারস খান না। আচ্ছা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আনারসের কথা আসলে বইপত্রে যেটা লেখা আছে সেটা হচ্ছে কাঁচা আনারসের কথা। হ্যাঁ, কাঁচা আনারস যদি প্রথম 3 মাসে খাওয়া হয় সেক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকি থাকে। এছাড়া কিন্তু আনারস সম্পর্কে আপনি খেতে পারবেন না এরকম কোনো কথা কোথাও লেখা নাই। এটা আপনি চাইলে খেতে পারবেন। আর একটা খুব ভুল ধারণা থাকে, এটা আমার রুগীরা প্রায়ই এসে বলে, কোষ্ঠকাঠিন্যের সময় আমরা ওদেরকে অনেক বেশি সবজি খেতে বলি, পেঁপে খেতে বলি, পেঁপের তরকারি খেতে বলি। এটা নাকি অনেকেই মানা করে, পেঁপে খেতে মানা করে। হ্যাঁ, এটারও আমি আসলে কোনো যৌক্তিকতা খুঁজে পাই না, কারণ পেঁপের মধ্যে কোনো ক্ষতিকর উপাদান আছে সেটা আমি এখন পর্যন্ত কোনো বইপত্রে পাইনি। আচ্ছা, আর আরেকটা খুব ভুল ধারণা আমাদের মধ্যে থাকে, সেটা হচ্ছে মাকে কম খেতে। এটা আমি অবশ্য অলরেডি বলে ফেলেছি যে মাকে একটু কম খেতে দেয়। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা থাকেন ওনারা বলেন যে বেশি বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে, তখন বাচ্চার সিজার লাগবে। এটা একদমই ভুল ধারণা। আপনি যত বেশি খাবেন আপনার বাচ্চা যত বেশি পুষ্টি পাবে, একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে আসবে এবং এরপরে কিন্তু বাচ্চার দেখবেন অসুখ বিসুখ অনেক কম হবে। হ্যাঁ, একটা সুস্থ বাচ্চা আর একটা অসুস্থ বাচ্চা, এই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। বাবা মার জীবনের সমস্যা কিন্তু অনেক বেড়ে যায় একটা অসুস্থ বাচ্চা যখন পৃথিবীতে আসে। দেখা যায় 2 দিন পরপরই ঠান্ডা, সর্দি, জ্বর এটা সেটা লেগেই থাকে। তাহলে একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে আনাই কিন্তু আমাদের এই যে এত আয়োজন, এটার কারণ কিন্তু এটাই। হ্যাঁ, যেন শেষ পর্যন্ত একটা সুস্থ বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসে। এখন আসলে সব স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে। এমন না যে ডেলিভারির জন্য আপনাকে দূরের হাসপাতালে যেতে হবে। আর নর্মাল ডেলিভারির ব্যবস্থা কিন্তু এখন সাব সেন্টারগুলিতেও আছে, মানে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতেও কিন্তু 24 ঘন্টা ওখানে মিডওয়াইফ থাকে। ওখানেও কিন্তু এখন নর্মাল ডেলিভারির ব্যবস্থা আছে। ঠিক আছে, আমরা যদি সাহায্য নিতে চাই, সেবা নিতে চাই, তাহলে আমরা বাসার পাশে স্বাস্থ্যকেন্দ্রেই সেটা পাবো। আরেকটা খুব আমরা ফরচুনেট, মানে আমরা ভাগ্যবান যে আমরা সমুদ্রের কাছের মানুষ। সামুদ্রিক মাছ খুব সহজেই আমরা পাই। সামুদ্রিক মাছ কিন্তু আয়োডিনের খুব ভালো একটা সোর্স। হ্যাঁ, যে আয়োডিনটা আমাদের গর্ভকালীন সময়ে খুব লাগে। তাহলে আমরা সবাই চেষ্টা করব এই সময়টাতে। একজন আপা কিন্তু অলরেডি বলেছেন যে উনি মাংসের চাইতে মাছ বেশি খেতেন। হ্যাঁ, খুব ভালো একটা পয়েন্ট উনি তুলে এনেছেন। মাছ খাওয়ার চেষ্টা করব, সামুদ্রিক মাছ। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে একটা খুব ভালো সোর্স কিন্তু মিষ্টি আলু।
এটা আমরা খুব অ্যাভেলেবল, খুব সহজে অল্প দামে পাই। মিষ্টি আলু আর বাদাম, আমাদের এখানে কিন্তু প্রচুর বাদামের চাষ হয়। বাদামটা যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু এটা খুব ভালো একটা সোর্স, প্রোটিনেরও একটা খুব ভালো সোর্স। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন বিশেষজ্ঞ অতিথিকে যুক্ত করে মা বাবা ও অভিভাবকের সাথে আলোচনামূলক অনুষ্ঠান প্রজন্ম কথা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে 100.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন, যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করি শেষ করছি আজকের পর্ব গর্ভবতী মায়ের খাবার ও যত্ন। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটি প্রচার ও সহযোগিতায় যারা ছিলেন, গ্রন্থনা ও উপস্থাপনায় আমি রোজিনা আক্তার রোজি, রেকর্ডিং ও সম্পাদনা মাংখি মারমা। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আহমেদ মুনতাসির মুইজ চৌধুরী এবং তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির।